আমার নাম লিপি। প্রত্যেকদিন রাতে আমার বর আমার সঙ্গে নিজের ইচ্ছে মতো করে চাহিদা পূরণ করত এবং আমি সেটাকে তার ভালোবাসা ও আদর মনে করতাম। কিন্তু একদিন বুঝতে পারলাম যে প্রত্যেকদিন রাত হতেই তো আমার বর আমার শুয়ে যাওয়ার পরে ফোনে কারো সঙ্গে কথা বলতো। কিন্তু আমি তো এটাই বুঝতে পারতাম না যে আমাকে এত ভালোবাসা ও আদর দেওয়ার পরে সে লুকিয়ে আমার শুয়ে যাওয়ার পরে কার সঙ্গে ফোনে কথা বলতো। শুধু তাই নয়, একদিন রাতে তো আমার বর নিজের সব সীমা ছাড়িয়ে দিয়েছিল। সেদিন অর্ধেক রাতে আমাদের বাড়ির ছাদ থেকে যখন আমি একটা অন্যরকম আওয়াজ শুনতে পাই, তারপর সেই আওয়াজটা শুনে আমি যখন চুপচাপ ছাদের উপরে যাই, তখন আমার বরের ওই নোংরা দৃশ্য দেখে তো আমার মাথা পুরো ঘুরে উঠেছিল। তাদের দুজনের ওই দৃশ্য দেখে তো আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল। কারণ আমার বর নিজের প্রেমিকাকে আমাদের বাড়ির ছাদে নিয়ে এসে তার সঙ্গে নিজের ইচ্ছে মতো করে সব কিছু করেছিল এবং আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের চোখে সব কিছু দেখেছিলাম। আসলেই কি আমি যেগুলো দেখেছিলাম সেগুলো সব সত্যি ছিল? নাকি আমার মনের সব ভুল ধারণা ছিল? কারণ চোখে দেখা জিনিস তো কখনোই মিথ্যে হতে পারে না। তাহলে আমার জীবনের ঘটে যাওয়া এই ঘটনাটি শুনে আপনাদেরও পায়ের তলা থেকে কিন্তু মাটি সরে যাবে যে আমি কিভাবে নিজের সংসারটাকে নিজেই নষ্ট করেছিলাম শুধুমাত্র একটা মানুষকে সন্দেহ করে। আসলে বিয়ে হয়ে যখন আমি শ্বশুরবাড়িতে আসি, তখন প্রথম দিন আমার বরের বন্ধু ও বান্ধবীরা আমাদের বিয়েতে উপস্থিত ছিল। তারপর সেদিন প্রিয়া বলে একটা মেয়ে আমাকে এসে বলল, বৌদি, তোমার বরের সঙ্গে কি দুটো কথা বলার অনুমতি পেতে পারি? আমি তখন মুচকি হেসে বলেছিলাম, হ্যাঁ, অবশ্যই। তখন প্রিয়া আমার অনুমতি পাওয়ার মাত্রই আমার বরের হাত ধরে আমার থেকে কিছুটা দূরে নিয়ে গিয়ে আমার বরের সঙ্গে খুব ফ্রিভাবে কথা বলেছিল। তারা দুজনে হেসে খেলে খুব কথা বলেছিল। এমনকি আমার চোখের সামনেই তারা একে অপরের গায়ে হাত দিয়েও কথা বলছিল, যেটা দেখে আমার ভীষণ খারাপ লেগেছিল। তারপর সেদিন ফুলশয্যার রাতে আমি যখন বরের অপেক্ষায় বসেছিলাম, তখন কিন্তু আমার মাথায় একটাই কথা ঘুরপাক খাচ্ছিল যে আমার বরের প্রিয়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই তো। তাই সেদিন ফুলশয্যার রাতে আমার বর যখন আমার কাছে আসে, তখন আমি তাকে প্রথমেই একটাই কথা জিজ্ঞেস করেছিলাম যে, প্রিয়ার সঙ্গে তোমার কেমন সম্পর্ক? বর তখন হেসে বলেছিল, আরে প্রিয়ার সঙ্গে আমার ছোটবেলার বন্ধুত্বের সম্পর্ক। আমরা দুজনে একসঙ্গে পড়াশোনা করেছি এবং এখন আমরা দুজন একসঙ্গে একই অফিসে কাজ করি। আমি তখন না থাকতে পেরে বরকে সরাসরি জিজ্ঞেস করেছিলাম যে, তোমার সঙ্গে আবার প্রিয়ার ভালোবাসার কোনো রকম সম্পর্ক নেই তো? আমার বর তখন আমার কথা শুনে অনেক বেশি আশ্চর্য হয়ে বলল, লিপি, তুমি এটা কী ধরনের কথা বলছো? আমি যদি প্রিয়ার সঙ্গে কোনো রকম ভালোবাসার সম্পর্কে থাকতাম, তাহলে তো আমি তাকেই বিয়ে করতাম। তাহলে আমি তোমাকে কেন বিয়ে করতাম? তার সঙ্গে আমার সেরকম কিচ্ছু নেই। তাই তুমি এইসব নিয়ে একদম চিন্তা ভাবনা করবে না। আমি শুধু তোমাকেই ভালোবাসি বলেই তো তোমাকে পছন্দ করে বিয়ে করেছি। তারপর সেদিন বাসরাতে আমার বর আমাকে অনেক ভালোবেসেছিল এবং আমিও তাকে অনেক ভালোবেসেছিলাম। আমি বাবা মায়ের একমাত্র মেয়ে ছিলাম এবং আমি একজন চিত্রশিল্পী ছিলাম। আমাদের বাড়ি থেকে দেখাশোনা করেই কিন্তু বিয়েটা হয়েছিল। বিয়ের প্রথম দিন রাতে আমার বর যখন আমাকে অনেক ভালোবাসা ও আদর দিয়েছিল, তখন আমি আমার মাথা থেকে তার সেই ছোটবেলাকার বান্ধবী প্রিয়ার কথা বের করে দিয়েছিলাম। কিন্তু অর্ধেক রাতে আমার যখন হঠাৎ করে ঘুম ভাঙে, তখন দেখি আমার বর তো আমার পাশে ছিলই না। তারপর অর্ধেক রাতে তাকে আমার পাশে দেখতে না পেয়ে আমি তো অনেক বেশি ঘাবড়ে গেছিলাম। কারণ সেদিন শ্বশুরবাড়িতে আমার প্রথম দিন ছিল। আমি তো ওই বাড়িতে নতুন ছিলাম। তার উপর অর্ধেক রাতে বরকে আমার পাশে ও পুরো ঘরে দেখতে না পেয়ে তো আমি খুব ভয় পেয়ে গেছিলাম। তারপর মনে হলো আমাদের ঘরের বাইরের বারান্দা থেকে যেন আমার বরের গলার আওয়াজ শুনতে পাচ্ছি। তারপর আমি বিছানা থেকে উঠে যখন আস্তে করে বারান্দার দরজার কাছে গিয়ে চুপচাপ দাঁড়ালাম, তখন
আমার বরের সব কথা কিন্তু শুনতে পেলাম। তখন ঘড়িতে রাত ২টো বাজছিল। ওই সময় আমার বর তার সেই ছোটবেলাকার প্রিয় বান্ধবী প্রিয়ার সঙ্গে কথা বলছিল এবং নিজের কানে সব কিছু শোনার পরে তো আমার কিন্তু ভীষণ রাগ হয়েছিল এবং মনে অনেক সন্দেহ জন্মেছিল যে আমার বর কী কারণে অর্ধেক রাতে তার সেই প্রিয় বান্ধবীর সঙ্গে ফোনে কথা বলছিল। আমি যখন এটা জানতে পেরেছিলাম যে আমার বর অর্ধেক রাতে আমাকে ছেড়ে তার সেই বান্ধবীর সঙ্গে লুকিয়ে ফোনে কথা বলছিল, তখন কিন্তু আমার গা পিত্তি তেলে বেগুনে জ্বলে উঠেছিল এবং এটা তো যে কোনো মেয়ের সন্দেহ হওয়াটাই স্বাভাবিক ব্যাপার। পরের দিন সকালবেলা আমি ও বর যখন সকালের জলখাবার খেতে বসলাম, তখন আমি তাকে রাতের কথাটা জিজ্ঞেস করলাম যে সে অর্ধেক রাতে ফোনে কার সঙ্গে কথা বলছিল। বর তখন অনেক নর্মালভাবেই বলল, রাতে তুমি ঘুমাওনি? আমি তো ভাবছিলাম তুমি ঘুমোচ্ছিলে। তারপর বলল যে রাতের বেলা সে নাকি প্রিয়ার সঙ্গে ফোনে কথা বলছিল অফিসের কিছু কাজের ব্যাপারে। জানি না কেন প্রিয়ার নাম আমার বরের মুখে শুনতেই আমার মাথার মধ্যে কেমন যেন একটা ব্যথা হতে শুরু হয়েছিল এবং জানি না কেন আমার কিন্তু সেদিন থেকেই বরের উপরে সন্দেহ হতো। এদিকে আমার শাশুড়ি তার ছেলেকে বলতো, এখন তোর বিয়ে হয়েছে, তাই সারা রাত জেগে অফিসে কাজ করার কোনো দরকার নেই। অফিস থেকে সন্ধ্যার আগে কিন্তু বাড়ি ফিরে আসবি, কারণ তোকে ছাড়া বৌমা নিজেকে একা মনে করবে। আমার শাশুড়ি মা তো আমাকে ভীষণ ভালোবাসতেন, আর আমার শ্বশুরমশাই তো অনেক বছর আগেই নাকি মারা গেছিলেন। তারপর সেদিন সন্ধ্যায় যখন আমার বরের গাড়ির শব্দ পাই, তখন আমি অনেক খুশি হয়ে ঘরের বারান্দায় গিয়ে দেখতেই তো আমার মাথা পুরো ঘুরে ওঠে। কারণ আমার বর ওই প্রিয়ার সঙ্গেই তো নোংরামি করতে ব্যস্ত ছিল। এমনকি ওই প্রিয়া আমার বরের হাত ধরে তাকে গাড়ির ভেতরে নিয়ে ঢুকে পড়েছিল এবং ওই গাড়ির ভেতরেই তারা সব কিছু করেছিল। এটা আমার ধারণা ছিল। সেদিন ওই সব কিছু দেখার পরে আমার মাথায় যন্ত্রণা হতে শুরু হয় এবং সেদিন আমার আর কিছুই বুঝতে বাকি ছিল না যে আমার বর আমাকে ঠকাচ্ছিল। কিন্তু গল্পের শেষে আপনারাও বুঝতে পারবেন যে আমার বর তো আমাকে কখনোই ঠকায়নি। তাহলে আমি যেগুলো নিজের চোখে দেখেছিলাম সেগুলো কী ছিল? সেদিনের পর থেকে আমার কিন্তু বরের উপরে অনেক বেশি সন্দেহ শুরু হয় এবং আমি তাকে মাঝে মধ্যেই ফোন করে এটা জানার চেষ্টা করতাম যে সে কোথায় আছে এবং কার সঙ্গে আছে। সেদিন আমি যখন বরকে ফোন করি তখন অনেক বেশি শোরগোলের আওয়াজ পাচ্ছিলাম। অনেক বেশি শোরগোলের আওয়াজ পেয়ে আমার আবার তার উপরে সন্দেহ হয়েছিল। তাই আমি সেদিন বাড়ি থেকে আমার শাশুড়ি মাকে এটা বলে বেরিয়েছিলাম যে আমি একটু বাজারে যাচ্ছি। কিন্তু আমি সেদিন আমার বরকেই দেখতে বেরিয়েছিলাম। তারপর আমার বরের অফিসের আগেই দেখি যে আমার বর ওই প্রিয়ার ঘাড়ে হাত দিয়ে তাকে নিজের গাড়িতে বসিয়ে একটা হোটেলে নিয়ে গেছিল। সেটা দেখার পরে তো আমার সহ্যের বাঁধ ভেঙে যায়। আমার মাথার যন্ত্রণা অনেক বেশি বেড়ে যায়। তারপর আমি যখন বাড়ি ফিরে আসি, তখন আমার শাশুড়ি আমাকে বলল, বৌমা, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমার ছেলে তো তোমার জন্য কখন থেকে অপেক্ষা করে বসে আছে। আমি তখন অনেক রেগে আমার বরের কলার ধরে বললাম, তুমি যখন ওই প্রিয়াকে ভালোবাসো, তাহলে আমাকে বিয়ে করে আমার জীবনটা কেন নষ্ট করলে? তুমি আজকে ওই প্রিয়ার সঙ্গে হোটেলে গেছিলে, আর আমি সেটা নিজের চোখে দেখেছি। আমার বর তখন বলল, লিপি, তুমি এসব কি বলছো? আমি অফিস থেকে সরাসরি বাড়িতে ফিরে এসেছি। আমি কেন প্রিয়ার সঙ্গে হোটেলে যাব? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি শুধুই শুধুই আমাকে সন্দেহ করছো এবং তুমি অনেক বেশি বাড়াবাড়ি করছো। তারপর আমার শাশুড়িও যখন আমাকে বোঝানোর চেষ্টা করেন, তখন আমি তাদের দুজনকেই বলেছিলাম যে তুমি ও তোমার মা, তোমরা দুজনে মিলে কিন্তু আমাদেরকে ঠকিয়েছো। আমি আর একটা মুহূর্ত এই বাড়িতে থাকবো না, কারণ আমি নিজের চোখে দেখেছি তুমি ওই প্রিয়াকে নিয়ে হোটেলে গেছিলে। তাই আমি আর তোমার সঙ্গে সংসার করতে পারবো না। আমি তোমাকে ডিভোর্স দিতে চাই, আর আমি এক্ষুনি বাড়ি ফিরে যাব। এই বলে আমি নিজের জামাকাপড় গুটিয়ে নিয়ে বাবার বাড়ি চলে এসেছিলাম। সেদিন আমার শাশুড়ি ও বর
আমাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু আমি তাদের কোনো কথার বিশ্বাস করতে পারিনি। আমি ভেতর থেকে সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিলাম। কারণ আমার বিয়ে হতে তো সবেই ১ মাস হয়েছিল। তার মধ্যেই আমি আমার বরের ব্যাপারে এত বড় সত্যি কথা জানতে পেরেছিলাম, যেটা সহ্য করার মতো ছিল না। কিন্তু আদৌ কি আমার বরের ব্যাপারে আমি যা দেখেছিলাম ও শুনেছিলাম, সেগুলো কি সবটাই সত্যি ছিল? নাকি আমার মনের সব ভুল ধারণা ছিল? তারপর সেদিন রাগের মাথায় আমি যখন বাবার বাড়ি চলে আসি, তখন বাবা-মাকে আমি সবকিছু সত্যি কথা বলেছিলাম যে আমার বর আমাকে কিভাবে ঠকিয়েছে। কারণ আমার বরের প্রিয়া নামের একটি মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে এবং আমি নিজের চোখে তাদের দুজনকে একসঙ্গে একটা হোটেলে যেতে দেখেছি। তারপর আমার কথা শুনে তো আমার বাবা-মা আমার কথাতেই বিশ্বাস করেছিল। কারণ যতই হোক আমি তাদের মেয়ে ছিলাম। আর এটাই তো স্বাভাবিক ব্যাপার যে প্রত্যেকটা মা-বাবাই তার সন্তানদের কথাই কিন্তু বিশ্বাস করবে। ঠিক সেই রকমভাবে তারা তো আমার কথাটাই বিশ্বাস করেছিল। এবং আমি সেদিন আমার বাবা-মাকে বলে দিয়েছিলাম যে আমি আর কোনো দিন শ্বশুরবাড়ি ফিরে যাব না। কারণ আমি ওই ঠকবাজ লোকটার সঙ্গে আর সংসার করতে পারব না। পরের দিন সকালবেলা অমিত আমার বাবার বাড়িতে এসেছিল আমার সঙ্গে দেখা করার জন্য। কিন্তু আমি আমার বাবা-মাকে বলে দিয়েছিলাম যে আমি তার সঙ্গে কথা বলা তো অনেক দূরের কথা, আমি তার মুখটাও দেখতে চাই না। এমনকি আমার চিৎকার চেঁচামেচি দেখে আমার বাবা-মাও সাহস করতে পারেনি আমার বর অমিতের সঙ্গে দুটো কথা বলার। সেদিন অমিতকে আমি ধাক্কা দিয়ে নিজের বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। আর বলেছিলাম, "তোমার সাহস কী করে হলো এত কিছু করার পরেও আমার সামনে এসে দাঁড়ানোর?" তাই অমিত বাধ্য হয়ে সেখান থেকে ফিরে গেছিল। এইভাবে বেশ কিছুদিন কাটার পরে একদিন রাতে আমি যখন আমার ঘরের মধ্যে একটা পেন্টিং করছিলাম, ঠিক ওই সময় মনে হলো একটা ছেলে ও একটা মেয়ে যেন আমার থেকে লুকিয়ে নিচের ঘরের ভিতরে ঢুকে পড়ল। তারপর আমিও যখন চুপচাপ তাদের পেছনে গেলাম তাদেরকে দেখার জন্য, তখন ঘরের দরজাটা খুলতেই আমার পায়ের তলা থেকে যেন মাটিটাই সরে যায়। তারপর আমি ওই দৃশ্য দেখে তো চিৎকার চেঁচামেচি শুরু করে দিই। আসলে আমার ঘরের বিছানায় আমার বর ও তার প্রেমিকা একসঙ্গে নিজেদের ভোগ ও লালসা পূরণ করছিল। আর আমি নিজের চোখে সেটা দেখে ফেলেছিলাম এবং সেটা দেখার পরে আমি ঘরের জিনিসপত্র ফেলতে শুরু করেছিলাম। তাদের নোংরামি দেখার পরে আমার মাথার যন্ত্রণা অনেক বেশি বেড়ে গেছিল। তারপর আমার চিৎকার শুনে যখন আমার বাবা-মা পাশের ঘর থেকে ওই ঘরে আসে, তখন দেখে যে আমি অনেক বেশি চিৎকার চেঁচামেচি করছি ও আমি আমার বরকে গালাগালি করছি। আমার বাবা-মা তখন আমাকে জড়িয়ে ধরে সামলে নিয়ে বলল, "লিপি, তুই পাগলের মতো কেন করছিস? এই ঘরে তো কেউ নেই। তুই কার উপরে গালাগালি করছিস? কার উপরে এত রাগ করছিস?" আমি তখন কেঁদে কেটে আমার বাবা-মাকে বললাম, "তোমরা দেখতে পাচ্ছ না? আমার চোখের সামনেই তো এরা দুজন কিভাবে নির্লজ্জের মতো নিজেদের চাহিদা পূরণ করছে। আর তোমরা বলছো আমি কেন চিৎকার করছি? তোমরা নিজের চোখে সবকিছু দেখতে পাচ্ছ, তারপরেও বলছো যে আমি কেন চিৎকার করছি?" সেদিন অনেক কষ্টে আমার বাবা ও মা আমাকে সামলেছিল। আমি তো এটাই বুঝতে পারছিলাম না যে আমি তো সব কিছুই দেখতে পাচ্ছিলাম। তারপরেও আমার বাবা-মা কেন বলছিল যে সেখানে তো কেউ ছিল না এবং ওই সব কিছু নাকি আমার মনের ভুল ধারণা ছিল। তারপর আমার বাবা-মা যখন সব কিছু বুঝতে পারে, তখন আমার বাবা অমিতের সঙ্গে পার্সোনালভাবে দেখা করেছিল এবং তাকে আমার ব্যাপারে সব কিছুই বলেছিল। আসলে আমি একজন মানসিক রোগী ছিলাম। আমার ব্রেনের প্রবলেম ছিল এবং আমার বাবা-মা বুঝতে পেরেছিল যে এই সব কিছুতে অমিতের কোনোই দোষ ছিল না। সব দোষ তো আমার ভাবনার মধ্যেই ছিল। কারণ আমি তো আমার বরের মধ্যে আমার প্রেমিককে দেখতাম। আসলে সবকিছু জানার পরে আমার বাবা-মা ও আমার বর যখন আমাকে একটা মনোচিকিৎসকের কাছে নিয়ে যায়, তখন সেখানে আমার বর আমার ব্যাপারে সবকিছু জানতে পারে। আসলে আমার বিয়ের ৬ মাস আগেই আমার অজয় নামের একটা ছেলের সঙ্গে ব্রেকআপ হয়েছিল। আমি অজয়কে কিন্তু ভীষণ ভালোবাসতাম। কিন্তু আমি ভাবতেও পারিনি যে সে আমাকে এইভাবে ঠকাবে। আমি অজয়কে
এতটাই ভালোবেসেছিলাম যে নিজের তন মন সব কিছু তাকে দিয়েছিলাম। এবং তার যখন আমার সঙ্গে মন ভরে যায় তখন সে আমাকে ছেড়ে দিয়ে আমার একটা বান্ধবীকে বিয়ে করার কথা বলেছিল। এবং আমি এটা বরদাস্ত করতে পারিনি এবং এটার প্রভাব আমার ব্রেনের উপরে পড়েছিল। কারণ আমি অজয়কে মন প্রাণ থেকে অনেক ভালোবেসেছিলাম। কিন্তু আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি যে সে আমাকে এইভাবে ঠকাবে। এবং এই জিনিসটাই আমি বিয়ের পরে আমার বর ও তার বান্ধবী প্রিয়ার মধ্যে ভাবতে শুরু করেছিলাম, যেটা আমার মানসিক অসুখ ছিল। আমার মনের ভয়টা কখনো দূর হয়নি, বরঞ্চ সেটা দিন দিন বেড়েই চলেছিল। কিন্তু আমি যে অজয়কে ভালোবাসতাম এই কথাটা কিন্তু আমার মা জানতো। আমার বাবা এই ব্যাপারে কিন্তু কিছুই জানতো না। এবং অজয় যখন আমাকে ছেড়ে চলে যায় তারপরে আমি অনেক ডিপ্রেশনে চলে গেছিলাম এবং মা আমাকে অনেক কষ্টে সামলেছিল। কিন্তু আমার মা এই কথাটা বাবাকে বলেনি। কারণ আমার মা তো ভাবতেও পারেনি যে আমার মানসিক অসুখ এতটা খারাপ পর্যায়ে গিয়ে দাঁড়াবে। মা ভেবেছিল আমার বিয়ের পরে হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু ওই ঘটনার ৬ মাস পরে যখন আমার অমিতের সঙ্গে বিয়ে হয় তখন কিন্তু অমিত ও প্রিয়াকে একসঙ্গে দেখে আমার মানসিক চাপ আগের মতোই আবার ফিরে আসে। কারণ আমি তো আগে থেকে মানসিকভাবে অসুস্থ ছিলাম এবং এই ব্যাপারে আমার শাশুড়ি ও বর কিন্তু কিছুই জানতো না। আমি তো ওই ঘটনার পর থেকে মানসিক দিক দিয়ে কোনোদিন সুস্থ ছিলাম না। তাই আমি বরের ব্যাপারে যা কিছু দেখতাম সেগুলো আমার ব্রেনের প্রবলেম ছিল। আমি পুরোপুরি সন্দেহবাতিক হয়ে গেছিলাম। তারপর আমার ব্যাপারে সব কিছু জানার পরেও আমার বর আমাকে গ্রহণ করেছিল এবং আমার বর সেদিনের পর থেকে আমার আগের চাইতেও আরও বেশি খেয়াল রাখতো ও ভালোবাসতো। এমনকি আমার শাশুড়িও আমাকে কোনো কাজকর্ম করতে দিত না। এমনকি আমার বরের অনুপস্থিতিতে আমার শাশুড়ি আমাকে সব ওষুধ খাওয়াতো। আমি যে একজন মানসিক রোগী ছিলাম সেটা জানতে পেরে আমার বর আমাকে শহরের সবথেকে বড় মনোচিকিৎসকের কাছে নিয়ে গেছিল। আজ ডাক্তার দেখাতে ৬ মাস হয়ে গেছে। আমি আগের চাইতে অনেক সুস্থ আছি। আমার শাশুড়ি ও বর আমার এতটাই সেবা যত্ন করে যে আমি নিশ্চয়ই আগের জন্মে কিছু ভালো কাজ করেছিলাম বলেই তো এই জন্মে এত ভালো বর ও শাশুড়ি মা পেয়েছি। সব কিছু জানার পরেও তারা কিন্তু আমাকে গ্রহণ করেছিল। মানুষের শরীরের কোনো রকম অসুবিধে হলে মানুষ তৎক্ষণাৎ কিন্তু ডাক্তার দেখায়। কিন্তু মানুষের মাথায় যখন কোনো অসুবিধে হয় তখন কিন্তু মানুষ ডাক্তার দেখানোর কথাটা খুব বেশি একটা গুরুত্ব দেয় না। কিন্তু ভেবে দেখেছেন, শরীরের অসুখের চাইতে তো মাথার অসুখটাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ চিন্তার বিষয়। কারণ একটা সুস্থ সবল মানুষ বাইরে থেকে ভালো থাকলেও তার ব্রেনে যদি কোনো অসুখ থাকে তাহলে তো সে ভেতরে ভেতরে অনেক কিছুই ক্ষতি করে বসবে। যারা দুশ্চিন্তায় ভোগেন তাদের অবশ্যই কিন্তু মনোচিকিৎসক দেখানো উচিত। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা কিন্তু অনেকের ক্ষেত্রেই হয়ে থাকে। কোনো মানুষের মনে যখন দুশ্চিন্তা বা সন্দেহ ঢুকে যায় তখন যদি তার সঠিক চিকিৎসা না হয় তখন কিন্তু সেই দুশ্চিন্তা সেই মানুষের ব্রেনটাকে খেয়ে বসে এবং ওই মানুষটাকেই ভেতর থেকে শেষ করে দেয়। তাই এই ব্যাপারে অবশ্যই প্রত্যেকটা মানুষের ভাবনা চিন্তা করা উচিত। বিশেষ করে যারা একটু বেশি খিটখিটে স্বভাবের হয় বা যেই মেয়েরা আমার মতোই নিজের স্বামীদের উপরে শুধুই শুধুই সন্দেহ করে তাদের কিন্তু অবশ্যই চিকিৎসার দরকার। এখনকার যুগে তো ৬০% স্বামী স্ত্রীর মাঝেই কিন্তু সন্দেহতা থাকে। বিশেষ করে যেই মেয়েরা শুধুই শুধুই সারাক্ষণ নিজের স্বামীদের উপরে সন্দেহ করে তাদের কিন্তু চিকিৎসার দরকার। কারণ সেই মেয়েরা কিন্তু ভেতরে ভেতরে অনেক দুশ্চিন্তায় ভোগে এবং তাদের মনের অসুবিধাটা কিন্তু কেউ বুঝতেই পারে না। আমি এখন আমার স্বামীর সঙ্গে অনেক সুখে আছি এবং আমি আগের চাইতে অনেকটাই সুস্থ হয়ে উঠেছি। ডাক্তারে বলেছে আমাকে আরও ১ বছর ওষুধ খেতে হবে। তারপরে আমি পুরোপুরি সুস্থ হয়ে উঠব। এখন আমি আর আমার বরকে সন্দেহ করি না। কিন্তু আমার যদি ব্রেনের চিকিৎসা না হতো তাহলে আমি কিন্তু ভবিষ্যতে কিছু একটা খারাপ করে বসতাম। যাই হোক, আমার ব্যাপারে কিন্তু আমার মায়েরও কিছু দোষ ছিল। কারণ আমার মা যদি সময় থাকতে আমার বাবাকে সব কিছু বলে দিত তাহলে বাবা হয়তো নিশ্চয়ই ওই সময় আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেত। কিন্তু আমি তো আপনাদের প্রথমেই বললাম যে বেশিরভাগ মানুষ কিন্তু মাথার অসুখটাকে অসুখ বলে মনেই করে না
এবং এটাই তারা ভুল করে। যাই হোক, আমি এখন আমার স্বামী ও শাশুড়ির সঙ্গে অনেক ভালো আছি এবং সুস্থ আছি এবং আমরা খুব তাড়াতাড়ি কিন্তু বাবা-মা হতে চলেছি। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।